আচ্ছা, শুরু করছি। হ্যাঁ, এখনো অনেকে জয়েন হওয়া বাকি আছে, কিন্তু শুরু করে দিলাম। আজকে পড়াবো ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন পিওপেরিয়াম। ঠিক আছে, কিছুদিন আগেই আমি পড়ালাম, দুদিন আগেই, প্রেগনেন্সিতে কি কি চেঞ্জ হয়। এবার সেই জন্যই এই টপিকটা আজকে পড়াচ্ছি, যাতে তোমাদের রিলেট করতে সুবিধা হয়, প্রেগনেন্সির সাথে রিলেট করতে সুবিধা হয়। তো চলো স্টার্ট করা যাক। ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং পিওপেরিয়াম পিরিয়ড। প্রথমে দেখো ডেফিনেশন। পিওপেরিয়াম ইজ দ্য পিরিয়ড ফলোইং চাইল্ড বার্থ during which the body tissues, especially the pelvic organs, revert back approximately to the pre-pregnant state, both anatomically and physiologically. তাহলে পিওপেরিয়াম পিরিয়ডটা কাকে বলছে? ইমিডিয়েটলি ফলোইং চাইল্ড বার্থ হওয়ার পর বডির যে টিস্যুগুলো আছে বা বিভিন্ন অর্গ্যানগুলো আছে, সিস্টেমগুলো আছে, সেগুলো যখন রিভার্ট ব্যাক করছে অ্যাপ্রক্সিমেটলি টু দ্য প্রি প্রেগনেন্ট স্টেটে অ্যানাটমিক্যালি এবং ফিজিওলজিক্যালি, সেটাকেই বলা হচ্ছে পিওপেরিয়াম পিরিয়ড। আমরা দেখেছি প্রেগনেন্সিতে বিভিন্ন সিস্টেম, অর্গ্যান, এগুলোর মধ্যে অনেক চেঞ্জেস হয়ে থাকে। তাহলে সেইগুলো আফটার ডেলিভারি কি হয়, আবার তার পুনরায় একই লেভেলে ফিরে যাচ্ছে, একই স্টেটে ফিরে যাচ্ছে। যে পিরিয়ডটাতে এই রিভার্ট ব্যাকটা করছে সেই পিরিয়ডটাকেই বলা হয় পিওপেরিয়াম পিরিয়ড। এবার দেখো ইনভলিউশন কাকে বলে। ইনভলিউশন is the process whereby the genital organs revert back approximately to the state as they were before pregnancy. তাই ইনভলিউশন একটা প্রসেস, যেখানে জেনাইটাল যে অর্গানগুলো আছে, যেমন ভালভা, ভ্যাজাইনা, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এগুলো কি হয়, আবার ব্যাক করছে প্রি প্রেগনেন্ট স্টেটে। যে প্রসেসটাতে, সেটাকেই বলা হয় ইনভলিউশন। তাহলে ইনভলিউশন কাকে বলছি? ইনভলিউশন হচ্ছে একটা প্রসেস যেখানে জেনাইটাল অর্গানগুলো আবার পুনরায় ফিরে যাচ্ছে প্রি প্রেগনেন্ট স্টেটে। আর এই যে পিওপেরিয়াম পিরিয়ডে যে ওমেনরা থাকছে, সেই ওমেনদেরকে কি বলা হয় বলো তো? পিওপেরা বলা হয়। আচ্ছা, এই পিওপেরিয়াম পিরিয়ডের ডিউরেশন কতটা? পিওপেরিয়াম বিগিনস as soon as the placenta is expelled. তাহলে এই পিরিয়ডটা শুরু হচ্ছে প্লাসেন্টা এক্সপেলডের সাথে সাথে, and last for approximately 6 weeks when the uterus becomes regressed almost to the non-pregnant site. এবং লাস্ট হচ্ছে কতদিন? 6 উইকস পর্যন্ত। তাহলে প্লাসেন্টা ডেলিভারি থেকে শুরু হচ্ছে এবং 6 উইকস লাস্ট হচ্ছে, যখন ইউটেরাসটা অলমোস্ট প্রি প্রেগনেন্ট সাইজে চলে আসছে। আচ্ছা, দ্য পিরিয়ড ইজ আরবিটারিলি ডিভাইডেড ইন্টু, এই পিরিয়ডটাকে আবার তিনটে ভাগে ডিভাইড করা হচ্ছে: ইমিডিয়েট, আর্লি আর রিমোট। ইমিডিয়েটটা বলছে উইথিন 24 আওয়ার্স, তাহলে প্লাসেন্টা ডেলিভারি থেকে 24 আওয়ার্স পর্যন্ত ইমিডিয়েট পিরিয়ড। আর্লি আপ টু 7 days আর রিমোট আপ টু 6 উইকস। তারপর দেখো ইনভলিউশন অফ দ্য ইউটেরাস। এবার ইউটেরাসে কিভাবে ইনভলিউশনটা হচ্ছে। Anatomical consideration. Immediately following delivery, the uterus becomes firm and retract with alternate hardening and softening. তাহলে ডেলিভারির পর ইউটেরাসটা কি হয়? ফার্ম হয়ে যায়। কেন হয় না? ডেলিভারির পর, বেবি আউটের পর অক্সিটোসিন লেভেলটা কিন্তু আরো ইনক্রিজ করছে, ঠিক আছে, যেটা ইউটেরাসটাকে কন্ট্রাক্ট করতে হেল্প করে। আর কন্ট্রাকশনটা কেন দরকার? না ব্লিডিংটাকে স্টপ করার জন্য, নাহলে তো পিপিএইচ হয়ে যাবে, পিপিএইচ ডেভেলপ করবে। সেই জন্য ইউটেরাসটা কন্ট্রাক্ট করছে, আর ইউটেরাস কন্ট্রাক্ট করলে ইউটেরাসটাকে ফার্ম হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, তখন ইউটেরাসটা ফার্ম হচ্ছে। আমরা সেই জন্য ডেলিভারির পর ইউটেরাসটা প্যালপেট করে দেখি ইউটেরাসটা ফার্ম আছে না সফট আছে। যদি ফার্ম থাকে তার মানে সেটা ওয়েল কন্ট্রাক্টেড ইউটেরাস, সেক্ষেত্রে পিপিএইচ এর চান্সটা কম থাকে। আচ্ছা, এবার ইউটেরাস মেজার্স অ্যাবাউট 20 ইন্টু 12 ইন্টু 7.5 কিউবিক সেন্টিমিটার। তাহলে ইউটেরাসের মেজার কত থাকছে? লেন্থে হচ্ছে 20 সেন্টিমিটার, ব্রেথে হচ্ছে 12 সেন্টিমিটার, আর থিকনেসে হচ্ছে 7.5 সেন্টিমিটার। At the end of 6 weeks, its measurement is almost similar to that of the non-pregnant state and weight about 60 গ্রাম। তাহলে প্রেগনেন্সিতে ওয়েট কতটা হয়েছিল ইউটেরাসের? বলো, কমেন্ট করো। প্রেগনেন্সিতে এক টার্মে গিয়ে ইউটেরাসের ওয়েট কত হয়েছে? কত হয়? 1000 গ্রাম হয়, ঠিক আছে। তো সেখান থেকে 6 উইকে গিয়ে
ও কিন্তু আবার নর্মাল প্রি প্রেগনেন্টের যতটা ওয়েট ছিল 60 গ্রাম সেই ওয়েটে ফিরে আসছে। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে যে ডেলিভারির ধরো 1 সপ্তাহ পর 500 গ্রামে কিন্তু চলে আসে। ডেলিভারির পর উইদিন আ উইক 500 গ্রাম হয়ে যায় ওয়েটটা। তারপর 4 উইকে গিয়ে সেটা 100 গ্রাম হয়, ঠিক আছে, নিয়ার দ্য প্রি প্রেগনেন্ট স্টেট অলমোস্ট। তো তারপর 6 উইকে গিয়ে এটা 60 গ্রামে হয়ে যায়। দ্য প্লাসেন্টাল সাইট কন্ট্রাক্ট র্যাপিডলি। প্লাসেন্টাল সাইটটা র্যাপিড কন্ট্রাক্ট করছে। কেন প্লাসেন্টাল সাইটটা র্যাপিড কন্ট্রাক্ট করে? দেখো, প্লাসেন্টার যে সেপারেশন হচ্ছে ইউটেরাসের ওয়াল থেকে, এবার ওখানে কি হয়, অনেক ব্লাড ভেসেলস গুলো টর্ন হয়ে যাচ্ছে সেপারেশনের জন্য। এবার সেইখানে যদি হচ্ছে কন্ট্রাকশনটা ইমিডিয়েটলি না হয়, তাহলে সেই জায়গায় ব্লাড ভেসেলসটাকে যদি সুইচ করা না হয়, তাহলে পিপিএইচ হবে, প্রচুর ব্লিডিং হবে। সেই জন্য প্লাসেন্টাল সাইটটা আগে মানে র্যাপিডলি কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে, র্যাপিডলি কন্ট্রাক্ট করে। Immediately after delivery, hemostasis is achieved by arterial wall, smooth muscle contraction, compression and constriction of vessels by the involuted myometrial fibers leaving ligature. দেখো, বলছে ডেলিভারির পর ইমিডিয়েটলি ব্লাডটা কি করে, ব্লিডিংটা বন্ধ হয়, হিমোস্ট্যাসিসটা অ্যাচিভড হয়, ব্লাডটা স্টপ হচ্ছে, ব্লিডিংটা স্টপ হয়। কিভাবে হচ্ছে? আর্টারিয়াল ওয়াল স্মুথ মাসেল কন্ট্রাকশন হচ্ছে, কম্প্রেশন হচ্ছে এবং ব্লাড ভেসেলসটা কনস্ট্রিকশন হচ্ছে। আগেই পড়েছিলাম, দেখো যে ইন্টারমিডিয়েট যে মাসেল ফাইবার গুলো আছে সেগুলো লিভিং লিগেচারের কাজ করে, ওর মধ্য দিয়ে যে ব্লাড ভেসেল গুলো রান করে সেগুলোকেও অক্লুড করে দেয়, এভাবে ও ব্লিডিংটাকে বন্ধ করতে হেল্প করে। তো এই সব কারণগুলো, এই যে আর্টারিয়াল ওয়াল স্মুথ মাসেল কন্ট্রাকশন, কম্প্রেশন, ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিকশন হচ্ছে লিভিং লিগেচার দ্বারা, ইন্টারমিডিয়েট মাসেল ফাইবার গুলো দ্বারা, এর ফলে ব্লাড ব্লিডিংটা স্টপ হচ্ছে। এছাড়াও আরো কিছু মেকানিজম আছে, যেমন ফর্মেশন অফ থ্রম্বাস অ্যান্ড ব্লাড ভেসেল হ্যালিনাইজেশন, মানে থ্রম্বাস মানে ওখানে ক্লট ফর্মেশন হচ্ছে, আর হচ্ছে ব্লাড ভেসেল হ্যালিনাইজেশন মানে হ্যালিন হচ্ছে একটা প্রোটিন যেটা হচ্ছে ওই ব্লাড ভেসেলের ওয়ালে অ্যাকুমুলেটস হচ্ছে, তার ফলে ব্লাড ভেসেলের যে ওয়ালটা সেটা হচ্ছে ন্যারো হয়ে যায়, ঠিক আছে, এর ফলে ব্লাড ফ্লোটা ওখান থেকে কম হচ্ছে, এর ফলেও ব্লিডিংটা কম হয়। আচ্ছা, এবার দেখো, ফলোইং ডেলিভারি দ্য ফান্ডাস লাইজ অ্যাবাউট 13.5 সেন্টিমিটার, খুব ইম্পর্টেন্ট এটা, অ্যাবাভ দ্য সিম্ফাসিস পিউবিস। সিম্ফাসিস পিউবিস থেকে আমরা ফান্ডাসটাকে কতটা দূরে ফিল করতে পারি? এর মেজারটা কত হয়? 13.5 সেন্টিমিটার আফটার ডেলিভারি, ঠিক আছে। ডিউরিং দ্য ফার্স্ট 24 আওয়ার্স দ্য লেভেল রিমেন্স কনস্ট্যান্ট। তারপর কিন্তু প্রথম 24 ঘন্টা এই যে 13.5 সেন্টিমিটার এই লেভেলটা কিন্তু একদম স্ট্যাটিক থাকে, ঠিক আছে, কোনো চেঞ্জ হয় না। দেয়ার আফটার দেয়ার ইজ আ স্টেডি ডিক্রিজ ইন হাইট বাই 1.25 সেন্টিমিটার ইন 24 আওয়ার্স। তারপর 24 আওয়ার্সের পর থেকে 1.25 সেন্টিমিটার করে ফান্ডাল হাইটটা ডিক্রিজ করে, so that by the end of second week the uterus becomes a pelvic organ. তার ফলে কি হয়, এরকম ডিক্রিজ করতে করতে ইউটেরাসটা অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড উইকে গিয়ে কিন্তু পেলভিক অর্গান হয়ে যায়, ঠিক আছে। তাহলে ফলোইং ডেলিভারি ফান্ডাসটা আমরা সিম্ফাসিস পিউবিস থেকে যদি মেজার করি ফান্ডাসটাকে, ফান্ডাল হাইটটা কতই দাঁড়ায়? 13.5 সেন্টিমিটারে। 24 আওয়ার্স পর্যন্ত কিন্তু স্ট্যাটিক থাকে, তারপর ডিক্রিজ করে 1.25 সেন্টিমিটার করে 24 ঘন্টার পর থেকে, ঠিক আছে, আর সেকেন্ড উইকে গিয়ে এটা পেলভিক অর্গান হয়ে যাচ্ছে ইউটেরাসটা। নেক্সট দেখো, the rate of involution thereafter slow down until by 6 weeks. বলছে তারপরে ইনভলিউশনটা অনেকটা স্লো ডাউন হয়ে যায়, প্রথম দিকটা খুব তাড়াতাড়ি হচ্ছিল, তারপরে একটু স্লো হয়ে গেল, যেই পেলভিক অর্গান হয়ে গেল তারপর স্লো হয়ে যাচ্ছে প্রসেসটা 6 উইক পর্যন্ত, যতক্ষণ না তারপরে ইউটেরাসটা হচ্ছে অলমোস্ট নর্মাল সাইজে হয়ে যাচ্ছে তার মধ্যে ধীরে ধীরে। The involutions may be affected adversely and is called sub-involutions. এই টার্মটাও খুব ইম্পর্টেন্ট। ইনভলিউশনটা যদি অ্যাফেক্টেড হয় তাহলে সেটাকে আমরা সাব ইনভলিউশন বলছি, ঠিক আছে। এবার লোয়ার ইউটেরাইন সেগমেন্টে কি চেঞ্জ হয় দেখো, ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি the lower segment becomes thin and flabby. It takes a few weeks to revert back to the normal shape and size of the isthmus. আমরা জানি যে ইসমাসটা হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা ফর্ম করে, তাই তো। এবার ইমিডিয়েটলি ডেলিভারি কি হয়, এই যে লোয়ার যে সেগমেন্টটা সেটা থিন হয়, ফ্ল্যাবি হয়, ঠিক আছে, এবং কিছু উইকস এর মধ্যে সেটা নর্মাল শেপ অ্যান্ড সাইজ অফ ইসমাসে রিভার্ট ব্যাক করছে।
ঠিক আছে, লোয়ার ইউট্রাইন সেগমেন্টটা তাহলে ফিউ উইকস এর মধ্যে নর্মাল শেপ অ্যান্ড সাইজ অফ ইসমাসে রিভার্ট ব্যাক করে। দেন দেখো সার্ভিক্স, দ্য সার্ভিক্স কন্ট্রাক্ট স্লোলি, সার্ভিক্সটা কন্ট্রাক্ট করছে স্লোলি। দ্য এক্সটার্নাল os admit two finger for a few days, but by the end of first week narrows down to admit the tip of a finger only. বলছে কিছুদিন পর্যন্ত কিন্তু এই যে এক্সটার্নাল osটা সেটা কিন্তু টু ফিঙ্গার অ্যাডমিট করে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট উইকের শেষে গিয়ে সেটা ন্যারো হচ্ছে এবং টিপ অফ দুটো ফিঙ্গার যেখানে অ্যাডমিট করছিল তার জায়গায় টিপ অফ ফিঙ্গারটা অ্যাডমিট করছে, মানে ধীরে ধীরে ন্যারো হচ্ছে। The contour of the cervix takes a longer time to regain, 6 weeks, and external os never revert back to the nullipara state. এবার দেখো কন্ট্রোল অফ দ্য সার্ভিক্সের যে আউটার যে সেটটা সেটা কিন্তু হচ্ছে রিগেন হতে লং টাইম লাগছে, 6 উইকস লাগে। আর এক্সটার্নাল অসটা কিন্তু কখনোই নালিপ্যারা স্টেটে যায় না, কখনোই নালিপ্যারা স্টেটে যাচ্ছে না। ঠিক আছে, এবার দেখো ফিজিওলজিক্যাল কনসিডারেশন। The physiological process of involution is almost marked in the body of the uterus. Changes occur in the following components. কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে? মাসেলসে, ব্লাড ভেসেলসে আর এন্ডোমেট্রিয়ামে। মাসেলসে কি চেঞ্জ হয়? There is marked hypertrophy and hyperplasia of muscle fibers during pregnancy. তাহলে ডিউরিং প্রেগনেন্সি আমরা জানি মাসেল ফাইবার গুলো পড়েছি যে হাইপারপ্লাসিয়া হয়, হাইপারট্রফি হয়, মানে সাইজে ইনক্রিজ করছে এবং নাম্বারেও ইনক্রিজ করছে, তাই তো? হাইপারট্রফি মানে সাইজে ইনক্রিজ করছে, হাইপারপ্লাসিয়া মানে নাম্বার ইনক্রিজ করছে। and the individual muscle fibers enlarges to the extent of 10 times in length and 5 times in breadth. এই যে ইন্ডিভিজুয়াল মাসেল ফাইবার গুলো তাহলে কতটা এক্সটেন্টে বাড়ছে? 10 টাইমস লেন্থে বাড়ছে, লম্বায় বাড়ছে, আর 5 টাইমস হচ্ছে চওড়ায় বাড়ছে। During puerperium, the number of muscle fibers is not decreased. Puerperium-এ কিন্তু মাসেল ফাইবার গুলো যে নাম্বারে যে বেরিয়েছিল, হাইপারপ্লাসিয়া যে হয়েছিল, সেই নাম্বারে কিন্তু ডিক্রিজ করে না, বাট দেয়ার ইজ সাবস্ট্যান্সিয়াল রিডাকশন অফ দ্য মায়োমেট্রিয়াল সেল সাইজ। কিসে হচ্ছে? যে হাইপারট্রফি হয়েছিল, সেলগুলো যে সাইজে বেড়েছিল সেই সাইজটা রিডাকশন হয়। তাহলে পিওপেরিয়ামের মাসেল ফাইবার গুলো যে নাম্বারে কিন্তু কমে না, সাইজে কমে। ঠিক আছে, সাইজে কমছে। নেক্সট দেখো ব্লাড ভেসেলসে কি চেঞ্জ হয়। আফটার ডেলিভারি দ্য ব্লাড ভেসেলস অ্যাট দ্য প্লাসেন্টাল সাইট আন্ডারগো দিস চেঞ্জেস। কি চেঞ্জ হয়? ব্লাড ভেসেলস কনস্ট্রিক্ট, বিকাম ন্যারো টু রিডিউস ব্লিডিং। যেটা আগেই বললাম যে ব্লাড ভেসেলস গুলো কি হয়? কনস্ট্রিক্ট হচ্ছে কন্ট্রাকশনের ফলে, এবং ওখানে তোমার স্কুইজ করা হবে। কন্ট্রাকশন যখন হচ্ছে ব্লাড ভেসেলস গুলো স্কুইজ হচ্ছে, তার ফলে প্যাসেজটা ন্যারো হয়ে যাচ্ছে, তার ফলে ব্লাড ফ্লোটা কমছে এবং ব্লিডিংটা কমে। দ্য ব্লাড ক্লটস থ্রম্বাই form inside the vessels to stop bleeding. এছাড়াও থ্রম্বাই ব্লাড ক্লট ফর্মেশন হয়ে থাকে ভেসেলস এর মধ্যে, যেটাও ব্লিডিংটাকে স্টপ করছে। ব্লাড ক্লট ফর্মেশন হয়। The vessel walls become hyalinized. Protein is deposited making them thick. আচ্ছা, ওখানে ব্লাড ভেসেলের ওয়ালে হায়ালিন যেটা প্রোটিন ওটা ডিপোজিটেড হয়ে থাকে এবং সেটা ওয়ালটাকে ঠিক করে দেয় যাতে ব্লাড ফ্লোটা ওখান থেকে কম হয়। The blood clots are gradually broken down. এবার যে এক্সট্রা যে ব্লাড ক্লটস গুলো এগুলো সব এবার ব্রোকেন ডাউন হচ্ছে, ফিব্রিনোলাইসিস এর মাধ্যমে ব্রোকেন ডাউন হয় ব্লাড ক্লটস গুলো, ডিজলভ হয়ে যাচ্ছে ক্লট গুলো। দ্য ব্লাড ভেসেলস হিল অ্যান্ড রিটার্ন টু দেয়ার নর্মাল স্টেট। তাহলে ব্লাড ভেসেলস এবার হিল হয়ে গেল এবং নর্মাল স্টেটে ফিরে গেল। ঠিক আছে, আচ্ছা এন্ডোমেট্রিয়ামে আসো। রিজেনারেশন কমপ্লিটেড বাই 10 day and entire endometrium restored by 16 day. বলছে রিজেনারেশনটা মানে এন্ডোমেট্রিয়াম আমরা কি দেখেছিলাম যে ডেলিভারির সাথে সাথে শেড হয়ে যাচ্ছে, তাই তো? এবার এই রিজেনারেশনটা আবার শুরু হয়, মানে কমপ্লিট হচ্ছে 10 ডেতে গিয়ে রিজেনারেশনটা কমপ্লিট হয়। আর কিন্তু এন্টায়ার যে এন্ডোমেট্রিয়ামটা সেটা রেস্টোর হচ্ছে 16 ডেতে গিয়ে। যদি প্লাসেন্টাল সাইটে হয় না, সেটা হতে 6 উইকস টাইম লাগে। ঠিক আছে, তাহলে এন্ডোমেট্রিয়ামের রিজেনারেশনটা শুরু হয়ে যাচ্ছে এবং 10 দিনের মধ্যে অনেকটাই হয়ে যায়, কিন্তু এন্টায়ার এন্ডোমেট্রিয়ামটা রেস্টোর হতে 16 ডে লাগছে। এবার প্লাসেন্টাল সাইটে শুধু হচ্ছে রিজেনারেশনটা কমপ্লিট হয় না, তার মধ্যে কমপ্লিট হতে 6 উইকস লাগে। আচ্ছা, এবার দেখো লোকিয়া। লোকিয়া কি? লোকিয়া কি বলো? লোকিয়া সম্পর্কে কারোর কোনো আইডিয়া? আচ্ছা, ইট ইজ ঠিক আছে। ইট ইজ দ্য ভ্যাজাইনাল ডিসচার্জ ফর দ্য ফার্স্ট fortnight ডিউরিং পিউপেরিয়াম।
ঠিক আছে, এটা কি বলছে, ফার্স্ট ফোর্টনাইট মানে 14 দিন, পিওপেরিয়ামের পর প্রথম যে 14 দিন যে ভ্যাজাইনাল ডিসচার্জটা হচ্ছে সেটাকে লোকিয়া বলা হয়। তাহলে পিওপেরিয়ামের পর প্রথম 14 দিন ভ্যাজাইনাল যে ডিসচার্জটা হয় সেটাই লোকিয়া। এটা খুব ইম্পর্টেন্ট লোকিয়া। দ্য ডিসচার্জ অরিজিনেটস ফ্রম দ্য ইউটেরাইন বডি সার্ভিক্স ভ্যাজাইনা। ঠিক আছে, ডিসচার্জটা কোথা থেকে আসছে, ইউটেরাইন বডি সার্ভিক্স ভ্যাজাইনা থেকে আসছে। আর এর অর্ডার এন্ড রিয়াকশনটা কেমন থাকে, এটা হচ্ছে ফিশি স্মেল হয়, অফেন্সিভ একটা ফিশি স্মেল থাকে। আর এর রিয়াকশনটা অ্যালকালাইন থাকে। ঠিক আছে, টেন্ডিং টু বিকাম অ্যাসিড টুয়ার্ডস দ্য এন্ড, আর এন্ডের দিকে গিয়ে সেটা অ্যাসিড হয়ে যায়। এবার কালারে দেখো, কালার হিসাবে এর হচ্ছে নাম রয়েছে, লোকিয়া রুব্রা, লোকিয়া সেরোসা, লোকিয়া অ্যালবা। লোকিয়া রুব্রার কালার হচ্ছে রেড, লোকিয়া সেরোসা হচ্ছে ইয়েলোইশ বা পিঙ্কিশ বা পেল ব্রাউনিশ কালার হয়, এবং এটা লাস্ট করছে 5 to 9 ডেজ। আর লোকিয়া রুব্রাটা 1 to 4 ডেজ। ঠিক আছে, লোকিয়া রুব্রা তাহলে 1 থেকে 4 দিন থাকছে, লোকিয়া সেরোসা থাকে 5 থেকে 9 দিন, আর এর কালারটা হয় ইয়েলোইশ বা পিঙ্ক বা পেল ব্রাউনিশ। ইয়েলোইশ বা পিঙ্ক বা পেল ব্রাউনিশ কালার হয়। ঠিক আছে, কেননা এতে ডাব্লিউবিসিটা বেশি থাকছে লোকিয়া রুব্রার তুলনায়, সেই জন্য এখানে একটু সেরাস কালারের হয়ে যায়। আচ্ছা, লোকিয়া অ্যালবা বলছে 10 থেকে 15 দিন থাকছে, এটা পেল হোয়াইট, এখানে ডাব্লিউবিসি আরো বেশি থাকে। দেখো কম্পোজিশন, এবার দেখো কম্পোজিশন বলছে লোকিয়া রুব্রা কনসিস্ট অফ ব্লাড, সেলস অফ ফিটাল মেমব্রেন অ্যান্ড ডেসিডুয়া, ভার্নিক্স ক্যাসিওসা, ল্যানুগো অ্যান্ড মেকোনিয়াম। তাহলে লোকিয়া রুব্রার মধ্যে কি কি থাকছে, ব্লাড থাকে, এই জন্য এর কালারটা লাল হচ্ছে, সেটস অফ ফিটাল মেমব্রেন অ্যান্ড ডেসিডুয়া, ভার্নিক্স ক্যাসিওসা, ল্যানুগো আর মেকোনিয়াম থাকছে। আর লোকিয়া সেরোসার মধ্যে কি থাকছে, লেস আরবিসি, এখানে গিয়ে আরবিসিটা কমে যায়, ডাব্লিউবিসিটা বেশি থাকে, তাই এর কালারটা সেরাস কালার হয়। বাট মোর লিউকোসাইটস লিউকোসাইটস থাকে, উন্ড এক্সুডেট থাকছে, মিউকাস ফ্রম দ্য সার্ভিক্স এবং মাইক্রো অর্গানিজমস অ্যানারোবিক, স্ট্রেপ্টোকক্কাই অ্যান্ড স্ট্যাফাইলোকক্কাই। The presence of bacteria is not pathogenic unless associated with clinical sign of sepsis. বলছে এই যে ব্যাকটেরিয়া যে প্রেজেন্স রয়েছে সেটা হচ্ছে যে প্যাথোজেনিক হয় না যতক্ষণ না কোনো সেপসিসের সাইন সিমটম দেখা যাচ্ছে। তাহলে লোকিয়া সেরোসার মধ্যে এগুলো থাকছে। এবার দেখো লোকিয়া অ্যালবা, এটা কি কন্টেন্ট করছে, প্লেন্টি অফ ডেসিডুয়াল সেল, লিউকোসাইটস, মিউকাস, তারপরে কোলেস্ট্রিন, ক্রিস্টালস, ফ্যাটি অ্যান্ড গ্র্যানুলার এপিথেলিয়াল সেলস অ্যান্ড মাইক্রো অর্গানিজমস। ঠিক আছে, তাহলে এখানে ডাব্লিউবিসি আরো বেশি পরিমাণে থাকছে, তাই জন্য পেল হোয়াইট কালার হয়। এবার অ্যামাউন্ট দেখো, দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ডিসচার্জ ফর দ্য ফার্স্ট 5 to 6 days is estimated to be 250 ml। তাহলে অ্যাভারেজ কতটা ডিসচার্জ হয়ে থাকে ফার্স্ট 5 থেকে 6 দিন, যদি সেটা এস্টিমেট করা হয় সেটা হচ্ছে 250 ml। তাহলে অ্যামাউন্ট কত, যে অ্যাভারেজ অ্যামাউন্ট হচ্ছে প্রথম ফার্স্ট হচ্ছে 5 to 6 days 250 ml। নর্মাল ডিউরেশন কত, দ্য নর্মাল ডিউরেশন মে এক্সটেন্ড আপ টু 3 weeks। এটা নর্মাল ডিউরেশন কিন্তু বলতে 14 দিন পর্যন্ত এটা হয়ে থাকে, তবে এটা নর্মালি যদি 3 weeks পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে, সেটাকেও আমরা নর্মাল বলবো, এই 3 weeks ডিউরেশনটাকেও নর্মাল বলবো। এবার দেখো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, কেন এটা ইম্পর্টেন্ট, দ্য ক্যারেক্টার অফ দ্য লোকিয়াল ডিসচার্জ গিভস ইউজফুল ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাবনর্মাল পিউপেরাল স্টেট। তাহলে এই যে এর কালার, তারপরে এর অ্যামাউন্ট, ঠিক আছে, এইগুলো দেখে কোনো ইনফেকশন আছে কিনা বা সাব ইনভলিউশন হচ্ছে কিনা সেটা আমরা ডিটেক্ট করতে পারি। তাই তো এই জন্য পোস্টনেটাল যখন এক্সামিনেশন করা হয় তখন প্যাডটা, ভ্যাজাইনাল প্যাডটা ইন্সপেক্ট করা হয়, করে যাতে হচ্ছে যে তার কালার কি, কতটা পরিমাণে হচ্ছে, মাকে আমরা হিস্ট্রিও নিই, এর মাধ্যমে আমরা তার ইনভলিউশনটা ঠিকঠাক হচ্ছে কিনা সেইটা ডিটেক্ট করার জন্য এই হিস্ট্রিগুলো নেওয়া হয় বা ইন্সপেকশনটা করা হয়। এবার দেখো বলছে যে অর্ডারের ক্ষেত্রে বলছে ইফ ম্যাল অর্ডার্স ইন্ডিকেট ইনফেকশন, যদি ম্যাল অর্ডার্স থাকছে বা যে হচ্ছে খুব দুর্গন্ধ থাকছে তাহলে সেটা কিন্তু ইনফেকশন ইন্ডিকেট করে। রিটেন প্লাগ অর কটন পিস ইনসাইড দ্য ভ্যাজাইনা শুড বি কেপ্ট ইন মাইন্ড। তাহলে কোনো হচ্ছে যে প্লাগ বা কটন, অনেক সময় ডেলিভারির সময় হচ্ছে বেশি ব্লিডিং হলে সেটা রেখে দেওয়া হয়, ঠিক আছে, কোনো গজ পিস, কটন পিস এগুলো হচ্ছে রেখে দেওয়া হয়। এবার সেইটা হচ্ছে যে ভেতরে রয়েছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা যদি থাকে সেটা কিন্তু পরে গিয়ে ইনফেকশন হতে পারে। হ্যাঁ, আর অ্যামাউন্ট বলছে যদি অ্যামাউন্টটা যদি স্ক্যান্টি হয় অর অ্যাবসেন্ট সিগনিফাইজ করছে ইনফেকশন বা লোকিয়া মেট্রা। ঠিক আছে, যদি কম হয়, একদম কম হচ্ছে বা হচ্ছে না, সেটাতেও কিন্তু এটা একটা সাইন অফ ইনফেকশন।
ইফ এক্সেসিভ, যদি আবার এক্সেসিভও হয় সেটাও ইন্ডিকেট করছে ইনফেকশনকে। হলো, তাহলে এর অর্ডারটা হচ্ছে, এটা যদি ম্যাল অর্ডার্স হয়ে থাকে ইন্ডিকেট করে ইনফেকশন, আর অ্যামাউন্টে বলছে যদি খুব স্ক্যান্টি হয় সেটাও সিগনিফাইজ করছে ইনফেকশন বা লোকিওমেট্রা, আর যদি এক্সেসিভ হয় সেটাও হচ্ছে ইনফেকশনকে ইন্ডিকেট করে। আর কালারটা তাহলে এবার কি, পারসিস্টেন্স অফ রেড কালার বিয়ন্ড দ্য নর্মাল লিমিট সিগনিফাইজ সাব ইনভলিউশন। ঠিক আছে, তাহলে রেড কালারটা আমি বললাম 1 থেকে 4 দিন থাকে লোকিয়া রুব্রাটা, যদি সেটা সেই 4 দিনের বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু সিগনিফাইজ করছে সাব ইনভলিউশনকে, বা কোনো রিটেন কোনো বিটস অফ প্লাসেন্টা বা কটিলেডন আছে, এটা তাও সেটা ডিনোট করছে এটা। এবার দেখো ডিউরেশন অফ দ্য লোকিয়া অ্যালবা বিয়ন্ড 3 উইকস। বললাম যে নর্মাল ডিউরেশন আমরা 3 উইকস পর্যন্ত বলছি, কিন্তু যখন সেই 3 উইকস এর বেশি লোকিয়া অ্যালবাটা থেকে যাবে ডিউরেশনে, সাজেস্ট করবে লোকাল জেনিটাল লিশন। ঠিক আছে, তাহলে অর্ডার, অ্যামাউন্ট, কালার, ডিউরেশন এগুলো দেখে আমরা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সাব ইনভলিউশন হচ্ছে কিনা সেগুলো আমরা গেস করতে পারি। এবার এগুলো তো হলো জেনিটাল অর্গানের কি কি হচ্ছে। এবার পড়বো আদার্স যে অর্গানগুলো চেঞ্জ হয়েছিল সেইগুলো কিভাবে রিভার্ট ব্যাক করছে বা কি চেঞ্জেস হয় সেখানে। আচ্ছা, এবার চেঞ্জেস ইন এন্ডোক্রাইন অ্যাক্টিভিটি। প্রেগনেন্সিতে পড়েছিলাম আমরা যে বিভিন্ন এন্ডোক্রাইন যে গ্ল্যান্ডগুলো সেগুলোর গ্রোথ হয়েছিল, হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি হয়েছিল, হয়ে হরমোনাল সিক্রেশনগুলো ইনক্রিজ করেছিল, তার জন্য নানা রকম বডিতে চেঞ্জেস হচ্ছিল। এবার পিরিয়ড পিরিয়ডে কি হয়, তাহলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিডিউস করছে। প্রেগনেন্সিতে যেটা লেভেলটা হাই ছিল ওটা হেল্প করছিল প্রেগনেন্সিটাকে সেফলি কন্টিনিউ করতে। ঠিক আছে, এবার যেই বেবি বার্থ হয়ে গেল তারপর থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা কমতে শুরু করলো। ঠিক আছে, আর অক্সিটোসিন অ্যান্ড প্রোল্যাক্টিন উইল সিক্রেট। অক্সিটোসিন আর প্রোল্যাক্টিনটা, মানে এটা আগে হচ্ছে তোমার প্রোল্যাক্টিনটা আগেও হচ্ছে তোমার প্রেগনেন্সিতেও বেরোচ্ছিল, রিলিজ হচ্ছিল, কিন্তু এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হচ্ছে যখন লেভেলটা রিডিউস করলো তখন এদের লেভেলটা আরো ইনক্রিজ করছে, অক্সিটোসিন প্রোল্যাক্টিন এদের লেভেলটা আরো ইনক্রিজ করছে। তাই জন্যই প্রোল্যাক্টিন লেভেলটা হচ্ছে ইনক্রিজ করার জন্য তখন মিল্ক সিক্রেশনটা হয়ে থাকে, মিল্ক প্রডিউস করতে এটা হেল্প করে প্রোল্যাক্টিন। ঠিক আছে, আর প্রোল্যাক্টিন জানবে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বেরোয়, আর অক্সিটোসিন পস্টেরিয়র পিটুইটারি থেকে বেরোয়। আচ্ছা, এবার দেখো অক্সিটোসিন সিক্রেটস ফ্রম পস্টেরিয়র পিটুইটারি। এবার অক্সিটোসিন এটা বললাম যে পস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হচ্ছে, সিক্রেট হচ্ছে। এর ফাংশন কি, এটার মেন ফাংশন হচ্ছে ইজেকশন অফ মিল্ক। পিওপিডিয়াম পিরিয়ডে এর মেন ফাংশন হচ্ছে এটা মিল্ক ইজেকশনে সাহায্য করে, মিল্ক ইজেকশনে সাহায্য করে, এটাকে গ্যালাক্টোকাইনেটিক হরমোন বলে, এটা খুব ইম্পর্টেন্ট। অক্সিটোসিনকে গ্যালাক্টোকাইনেটিক হরমোন বলে, এটা মিল্ক ইজেকশনে হেল্প করে। আচ্ছা, প্রোল্যাক্টিন সিক্রেটস ফ্রম and or pituitary and helps in production of milk. আর মিল্ক যে প্রোডাকশন করছে সেটাতে হেল্প করছে প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন মিল্ক প্রোডাকশনে হেল্প করে। মিল্ক প্রডিউসিং হরমোন যদি বলে সেটা হচ্ছে প্রোল্যাক্টিন, মিল্ক প্রডিউসিং হরমোন। এবার দেখো চেঞ্জ ইন কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমরা প্রেগনেন্সিতে দেখেছিলাম কার্ডিওভাস্কুলার চেঞ্জেস এর অনেক কিছু হচ্ছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে চেঞ্জ হয়েছিল, ব্লাড ভলিউম বেড়েছিল, প্লাজমা ভলিউম বেড়েছিল, আরবিসি মাসগুলো ইনক্রিজ করেছিল, তারপরে ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি ওগুলো হচ্ছে বেড়ে গিয়েছিল, মানে অনেক কিছু। তারপরে হার্ট হচ্ছে তোমার বেশি আউটওয়ার্ডের দিকে বেন্ড হয়েছিল, ঠিক আছে, লেফটের দিকে রোটেট করেছিল। আচ্ছা, এবার দেখো এখানে এবার কি চেঞ্জ হচ্ছে, কার্ডিয়াক আউটপুট বিকামস নর্মাল উইথিন 1 আওয়ার। যেটা কার্ডিয়াক আউটপুট প্রেগনেন্সিতে বেড়ে গিয়েছিল, সেই কার্ডিয়াক যেহেতু হচ্ছে ব্লাড ভলিউম প্লাজমা ভলিউম ইনক্রিজ করেছিল, তাহলে কার্ডিয়াক আউটপুটটাও বেড়ে গেছিল, বেবির কাছে বেশি ব্লাড সাপ্লাইটাও করতে হচ্ছিল তার অক্সিজেন ডিমান্ড, নিউট্রিয়েন্টস এগুলো ফুলফিল করার জন্য। সেইটা যেই বেবি আউট হয়ে গেল তারপর থেকে সেই কার্ডিয়াক আউটপুটটা নর্মালে আসতে শুরু করছে এবং উইথিন 1 আওয়ারের মধ্যে। এবার বলছে ব্লাড কম্পোনেন্টস এর মধ্যে কি চেঞ্জ হয়, ইনক্রিজ লস অফ প্লাজমা ইন ফার্স্ট 72 আওয়ার্স। তাহলে প্লাজমা লসটাও ইনক্রিজ করছে 72 আওয়ার্স এর মধ্যে, ইএসআরটাও ইনক্রিজ করছে। আর চেঞ্জেস ইন দ্য জিআই সিস্টেমে কি চেঞ্জ হয়, ডিউরিং প্রেগনেন্সি আমরা কি দেখেছিলাম যে জিআই সিস্টেমের মধ্যে অ্যাটমিসিটিটা কমে যাচ্ছে, প্রোজেস্টেরনটা হাই থাকার ফলে কার্ডিয়াক স্ফিনক্টারগুলো রিল্যাক্স থাকছে, ইনডাইজেশন থাকছে, গল ব্লাডার ঠিক কাজ করতে পারে না, লিভার কাজ করতে পারে না। হ্যাঁ, এখানে গিয়ে কি দেখবে, এই জন্য প্রেগনেন্সির মানে ডেলিভারির পর অনেক মাদারের দেখবে এই সময় তোমার স্টোন, গল ব্লাডারে স্টোন হয়।
ঠিক আছে, গল ব্লাডারটা যেহেতু হচ্ছে যে তোমার ফাংশনটা ওই সময় ডিমিনিশড হয়, ইনডাইজেশন হচ্ছে, হজম করতে পারে না, পরে গিয়ে ওখানে কিন্তু স্টোন ফর্মেশন হয়ে থাকে। আচ্ছা, এবার বলছে মাদার, আচ্ছা মাদার এখানে কি করছে, ফিলস হাংরি ফিল করে, কনস্টিপেশন দেখা যাচ্ছে 2 to 3 days, আর থ্রাস্টটা ইনক্রিজ করছে। ঠিক আছে, এবার চেঞ্জেস ইন জেনিটো ইউরিনারি সিস্টেম। জেনিটো ইউরিনারি সিস্টেমে কি হয়, ব্লাডার ইউরেথ্রা বিকামস ইডিমেটাস, এটাও হচ্ছে যে ইডিমেটাস থাকছে, ইনক্রিজ ইন ইউরিন আউটপুট নোন অ্যাজ পোস্টপার্টাম ডায়ুরেসিস, এবং ইউরিন আউটপুটটা প্রথম কিছুদিন বেশি থাকে। এবার বলছে চেঞ্জেস ইন নার্ভাস সিস্টেম। আচ্ছা, কার্পাল টানেল সিনড্রোম কি বলেছিলাম বলো? কার্পাল টানেল সিনড্রোম কি বলেছিলাম? কেউ বলতে পারবে না? হ্যাঁ, মিডিয়ান নার্ভ যে কম্প্রেশন হচ্ছে তার ফলে টিংলিং সেন্সেশন হচ্ছে, এটা নামনি সেন্সেশন হয়, পেন হয়, হ্যাঁ এগুলোই হচ্ছে ফিঙ্গার টিপে মেনলি হয়ে থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে, এটাকে বলা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। সেটা হচ্ছে রিলিভ হয় এবার। এবার তাহলে বেবি আউটের পর ধীরে 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 এই সিমটমসটাও রিলিভ হচ্ছে। আর পোস্টপার্টাম হেডেক দেখা যায়। কেন হয় না, এই সময় মায়ের একটা অ্যাংজাইটি কাজ করে, যে পোস্টপার্টাম ব্লু এগুলো দেখা যায়। তো এবার মায়ের হচ্ছে যে একটা অ্যাংজাইটি কাজ করে, সে কতটা টেক কেয়ার করতে পারবে তার বেবিকে, এই নিয়ে তার মধ্যে একটা অ্যাংজাইটি হয়, ইরিটেশন থাকে, ইনসিকিউরিটি থাকে, এইসব নিয়ে পোস্টপার্টাম একটা হেডেক থাকতে পারে। এবার দেখো চেঞ্জেস ইন ইন্টিগুমেন্টারি সিস্টেম, স্কিনে কি চেঞ্জ হচ্ছে। আগে দেখেছিলাম ডিউরিং প্রেগনেন্সিতে হচ্ছে লিনিয়া নাইগ্রা, তার স্ট্রায়া গ্র্যাভিডারাম, এগুলো অ্যাপিয়ার হয়েছিল। ক্লোয়াসমা, ঠিক আছে, ক্লোয়াসমা যেটা ছিল তোমার, যে একটা এক্সট্রিম পিগমেন্টেশন হয়েছিল চিকে ফোরহেড, তাই তো, সেটাকে আমরা বলছি ক্লোয়াসমা। আর লিনিয়া নাইগ্রেটা হচ্ছে যেটা সিম্ফাসিস পিউবিস, জিফাস স্টারনাম থেকে সিম্ফাসিস পিউবিস পর্যন্ত যে একটা ব্ল্যাক লাইন থাকে, সেটাকে লিনিয়া নাইগ্রা বলা হয়। আর স্ট্রায়া গ্র্যাভিডারাম যে পিঙ্কিশ কালারের যে স্ট্রায়াগুলো দেখা যায়, স্ট্রেস মার্কস গুলো দেখা যায়, সেগুলোকে বলছে। এগুলো সব হচ্ছে এবার ডিসঅ্যাপিয়ার করে আস্তে আস্তে। এবার স্ট্রায়া গ্র্যাভিডারামটা গিয়ে কি হয়, স্ট্রায়া অ্যালবিকান্স হয়ে যায়। ঠিক আছে, ওটা স্কার টিস্যু ফর্মেশন করে স্ট্রায়া অ্যালবিকান্স হয়, হোয়াইট সিলভারি লাইন্স হয়। আচ্ছা, এবার চেঞ্জেস ইন ভাইটাল সাইন্স। ভাইটাল সাইন্সের মধ্যে কি চেঞ্জ হচ্ছে, ভাইটাল সাইন্সে বলছে যে পালস ইজ রেজড ফর ফার্স্ট ফিউ আওয়ার্স, প্রথম কিছু ঘন্টা পালসটা ইনক্রিজ করতে দেখা যায়। স্লাইট ভ্যারিয়েশন ইন টেম্পারেচার ফর ফার্স্ট 24 আওয়ার্স, এবং স্লাইট ভ্যারিয়েশনও দেখা যায় টেম্পারেচারে প্রথম 24 ঘন্টা। ঠিক আছে, পালস রেট তাহলে বাড়ছে প্রথম কিছু ঘন্টায়, আর টেম্পারেচারটাও ভ্যারিয়েশন হয়। এবার দেখো ওভারিয়ান ফাংশন। ওভারিয়ান ফাংশনের মধ্যে তো বিশাল চেঞ্জেস আসছে, কেননা মেনস্ট্রুয়েশন ওভুলেশন যেগুলো স্টপ হয়েছিল সেগুলো, সেগুলোতে এবার কি চেঞ্জেস আছে দেখো। যদি নন ব্রেস্ট ফিডিং মাদার হয়, মাদার যদি ব্রেস্ট ফিড না করায়, তাহলে সেক্ষেত্রে ওভুলেশন মে অকার অ্যাজ আর্লি অ্যাজ 4 weeks আফটার ডেলিভারি। ডেলিভারির 4 weeks এর মধ্যে কিন্তু ওভুলেশন স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওভুলেশন তাহলে অ্যাজ আর্লি অ্যাজ 4 weeks আফটার ডেলিভারি কিন্তু শুরু হয়। আচ্ছা, মেনস্ট্রুয়েশন বলছে ইউজুয়ালি রিটার্নস ইন 7 to 9 weeks বাই 12 weeks ইন অ্যাবাউট 80% অফ ওমেন। বলছে ইউজুয়ালি 7 থেকে 9 সপ্তাহের মধ্যে মেনস্ট্রুয়েশনটাও ফিরে আসছে, মেনস্ট্রুয়েশনও হচ্ছে। আর 80% ক্ষেত্রে দেখা যায় এটা আবার 12 weeks থেকে মোটামুটি মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যায়। ওভুলেশনে মোটামুটি 14-15 দিন পর গিয়ে মেনস্ট্রুয়েশন হয়, তাই তো, তার জন্য এখানে 4 উইকে যদি ওভুলেশন হয় তাহলে 6-7 সপ্তাহে গিয়ে মেনস্ট্রুয়েশন তো হয়ে যাচ্ছে। তো সেটাই বলছে যে যদি নন ব্রেস্ট ফিডিং মাদার হয়, ব্রেস্ট ফিড না করায়, সেক্ষেত্রে ওভুলেশন মেনস্ট্রুয়েশন এটা কিন্তু স্টার্ট হয়ে যায়, কেননা এখানে প্রোল্যাক্টিনের লেভেলটা কম থাকে। আর ওই বলেছিলাম ইনক্রিজ প্রোল্যাক্টিন, ওটা তোমার এফএসএইচ এলএইচ এগুলো সিক্রেশনে বাধা দেয়। ঠিক আছে, আর ওভুলেশন মেনস্ট্রুয়েশন এগুলোর জন্য এলএইচ আর এফএসএইচটা খুব দরকার। এবার এইটা যেহেতু লেভেলটা কম থাকছে, যেহেতু প্রোল্যাক্টিনটা বেশি থাকে ব্রেস্টফিডিং মাদারদের ক্ষেত্রে, তাই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু মেনস্ট্রুয়েশন ওভুলেশন এগুলো হচ্ছে না। এইভাবে ব্রেস্টফিডিংটা কিন্তু একটা প্রোটেকশন দিচ্ছে অ্যাগেন্স্ট প্রেগনেন্সি। কিন্তু নন ব্রেস্টফিডিং মাদারদের ক্ষেত্রে যেহেতু প্রোল্যাক্টিন লেভেলটা কম থাকে, তাই জন্য এফএসএইচ এলএইচটা বাড়ছে, লেভেলটা বাড়ছে। আর বাড়ার ফলে তাহলে ফলিকল তোমার গ্রোথও হচ্ছে, এবং তারপর গিয়ে মেনস্ট্রুয়েশনও হচ্ছে। আচ্ছা, এবার দেখো নেক্সট হচ্ছে, আচ্ছা এদের হচ্ছে যে কন্ট্রাসেপশন তাই জন্য স্টার্ট করতে হবে থার্ড পোস্টপার্টাম উইক থেকে, মনে রাখবে থার্ড পোস্টপার্টাম উইক।
থার্ড পোস্টপার্টাম উইক থেকে নন ব্রেস্টফিডিং মাদারদের ক্ষেত্রে কিন্তু কন্ট্রাসেপশন স্টার্ট করতে বলা হয়, নালে কিন্তু প্রেগনেন্সি আবার চলে আসতে পারে। আচ্ছা, এবার ব্রেস্ট ফিডিং যদি মাদার হয়, বেবিকে ব্রেস্টফিড করাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে ওভুলেশন এদের কবে হয়? ইউজুয়ালি অ্যারাউন্ড 10 উইকস অর ল্যাটার আফটার ডেলিভারি। তাহলে বলছে আফটার ডেলিভারি মোটামুটি 10 উইকস এর পরে গিয়ে হচ্ছে বা তারও পরে ওভুলেশনটা শুরু হয়। এবার মেনস্ট্রুয়েশন বলছে ডিলেড বিকজ প্রোল্যাক্টিন, যেটা আগেই বললাম, প্রোল্যাক্টিন লেভেলটা হাই থাকছে। এবার হাই প্রোল্যাক্টিন লেভেল মানে হচ্ছে নো ওভুলেশন, এফএসএইচ এলএইচ এগুলো লেভেলটা কম থাকছে। এবার হাই প্রোল্যাক্টিনের ফলে নো ওভুলেশন, তাহলে নো মেনস্ট্রুয়েশন, ঠিক আছে, অ্যামনোরিয়া থাকছে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্রোভাইডস অ্যাবাউট 98% কন্ট্রাসেপশন ফর দ্য ফার্স্ট 6 মান্থস। যদি ফার্স্ট 6 মান্থস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা 98% কিন্তু একটা কন্ট্রাসেপশনের হিসাবে কাজ করছে, প্রেগনেন্সিটাকে মানে প্রিভেন্ট করতে হেল্প করছে। ঠিক আছে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে। আফটার 6 মান্থস additional contraception is needed even if breastfeeding continues। বলছে আফটার 6 মান্থসে গিয়ে বেবি তারপর কি হয়, ব্রেস্টফিডিং ছাড়াও সলিড ফুড বেবি খেতে শুরু করছে, তাই তো? আচ্ছা, সেই জন্য হচ্ছে ব্রেস্টফিডিংটা এখানে অনেকটাই কমে যায়, আগে যতটা পরিমাণে খাওয়ানো হচ্ছিল সেটার লেভেল মানে এটা কমছে। এবার সেই জন্য বলছে যে এই ব্রেস্টফিডিং করালেও তোমার অ্যাডিশনাল একটা কন্ট্রাসেপশন নিতে হবে 6 মান্থসের পর থেকে, এবং স্টার্ট করতে হবে কন্ট্রাসেপশন থার্ড পোস্টপার্টাম মান্থ। ঠিক আছে, সব থেকে ভালো থার্ড পোস্টপার্টাম মান্থ থেকে কন্ট্রাসেপশন স্টার্ট করা। তাহলে ওইখানে যে নন ব্রেস্টফিডিং মাদারদের ক্ষেত্রে থার্ড পোস্টপার্টাম উইক থেকে কন্ট্রাসেপশন স্টার্ট করতে বলছে, আর ব্রেস্টফিডিং মাদারদের ক্ষেত্রে বলছে থার্ড পোস্টপার্টাম মান্থ থেকে। ঠিক আছে, আচ্ছা বলো এবার তোমাদের কি কোয়ারি আছে। ক্লোয়াজমা হচ্ছে তোমার যেটা চিক্স ফোরহেড এগুলোতে যে একটা যে পিগমেন্টেশন দেখা যায়, একটা ছোপ ছোপ দাগ দেখা যায়, সেটাকেই ক্লোয়াজমা বলে। হ্যাঁ, কপারটি গভর্নমেন্ট হসপিটালে দিয়ে দেয়, আফটার ডেলিভারি দিয়ে দেয় গভর্নমেন্ট হসপিটালে, সবাইকেই প্রায় করিয়ে দেওয়া হয় কপারটি। কার্পাল টানেল সিনড্রোম হচ্ছে মিডিয়ান যে নার্ভ আছে, যে হ্যান্ডে যে মিডিয়ান নার্ভ আছে, ঠিক আছে, সেই মিডিয়ান নার্ভটা কম্প্রেশন হচ্ছে, তার জন্য এই প্রোজেস্টেরন লেভেলটা যেহেতু হাই থাকছে মিডিয়ান নার্ভটাকে কম্প্রেশন করে, তাই জন্য একটা পেইনফুল, একটা টিংলিং, একটা সেন্সেশন হয়ে থাকে, নামনেস, সেটাকে বলছে কার্পাল টানেল সিনড্রোম। স্টার্ট কন্ট্রাসেপশন হচ্ছে তোমার যে যদি নন ব্রেস্ট ফিডিং মাদার হয় তার ক্ষেত্রে তাহলে কি হবে, থার্ড পোস্টপার্টাম উইক থেকে শুরু করে দিতে হবে, কেননা তার তো ব্রেস্ট ফিডিং করালে কি হয়, প্রোল্যাক্টিন লেভেলটা হাই থাকছে, সেটা তখন প্রিভেন্ট করছে প্রেগনেন্সিটাকে। আচ্ছা, কিন্তু প্রোল্যাক্টিনটা যেহেতু নন ব্রেস্ট ফিডিংদের ক্ষেত্রে কম থাকে, লেভেলটা কম থাকে, এর ফলে এফএসএইচ এলএইচ এই দুটো হরমোন বেশি হয়ে যাচ্ছে। এই এফএসএইচ আর এলএইচটা দরকার ওভুলেশন আর মেনস্ট্রুয়েশনের জন্য, সেই জন্য এদের ওভুলেশন মেনস্ট্রুয়েশন যেহেতু ফলিকল স্টিমুলেটিং হরমোন আর এলএইচ হরমোনটা বেশি থাকছে, তাই তাড়াতাড়ি শুরু হয়ে যায়। ঠিক আছে, 4 উইকস থেকে মোটামুটি ওভুলেশন শুরু হয়ে যাচ্ছে। লোকিয়া সেরোসা যেটা তোমার পেল হোয়াইট কালার হচ্ছে, এবং এটা থাকছে তোমার 7 থেকে 21 দিন 14 দিন পর্যন্ত। যদি ব্রেস্ট ফিড না করে তাহলে মায়ের তো ব্রেস্ট ইনগর্জমেন্ট হবে। ঠিক আছে, যদি তোমার হচ্ছে ওখানে এটা মিল্কটা অ্যাকুমুলেশন হয় ব্রেস্টে, তাহলে সেক্ষেত্রে ব্রেস্ট এনগর্জমেন্ট হবে, সেই থেকে ইনফেকশন হবে, মায়ের প্রচন্ড পেন হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু যারা ব্রেস্ট ফিডিং করে না সেক্ষেত্রে মাকে কিন্তু হচ্ছে তোমার ব্রোমোক্রিপ্টন এইসব মেডিসিনগুলো দেওয়া হয়, যাতে মিল্ক সিক্রেশনটা ধীরে ধীরে কমে যায়, নাহলে এনগর্জমেন্ট দেখা যাবে, ইনফেকশন হয়ে যাবে, অ্যাক্সেস হয়ে যাবে মিল্ক জমে। না না, এটা যে আমি বললাম যে নন ব্রেস্ট ফিডিং মাদার কিন্তু থার্ড পোস্টপার্টাম উইক, উইক আর মান্থ এইটার ডিফারেন্স আছে দেখো।
নন ব্রেস্ট ফিডিং হলে থার্ড পোস্টপার্টাম উইক থেকে শুরু করবে, আর ব্রেস্ট ফিডিং হলে থার্ড পোস্টপার্টাম মান্থ থেকে শুরু করবে। আর কেমোথেরাপি নিলে ব্রেস্ট ফিডিংটা সাধারণত অ্যাভয়েড করা হয়। তখন ওই মিল্ক সাপ্রেশন ড্রাগ দেওয়া হয়। হ্যাঁ, ব্রেস্ট ফিডিংটা সাধারণত কেমোথেরাপি নিলে দেওয়া হয় না। অর্ডারটা নর্মাল অর্ডার হচ্ছে তোমার ফিশি স্মেল থাকে একটা, তাই তো? এবার এই অর্ডারটা যখন একদম মানে অফেন্সিভ, প্রচণ্ড মানে অফেন্সিভ হয়ে যায়, তখন সেটা হচ্ছে ইনফেকশনের সাইন। লোয়ার সেগমেন্টটা বলছে ইসমাস তো তোমার লোয়ার সেগমেন্টটা ফর্মেশন করেছিল ডিউরিং প্রেগনেন্সি, হচ্ছে ইসমাস লোয়ার সেগমেন্টটাকে ফর্ম করে। ঠিক আছে, এই লোয়ার সেগমেন্টটা আফটার বার্থ কি হয়, ফ্ল্যাবি হয়, এবং ওটা হচ্ছে তোমার ধীরে ধীরে এবার ইসমাসের জায়গায় ফিরে আসে। এই ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো মানে সেরকম অতটা কোশ্চেন না আসলেও এগুলো মোটামুটি একটা নলেজ রাখবে, একটু রিডিং দিয়ে রাখবে। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন ঘুরিয়ে আসে মানে অ্যাটলিস্ট যাতে সেটা আইডিয়া করেও তোমরা লিখতে পারো, সেই জন্য এটা সবই মোটামুটি দেখে যেতে হবে, একটু নলেজ তো নিয়েই যেতে হবে। আর এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি বললাম, যে পিওপেরিয়াম হচ্ছে যে পিরিয়ডটা কাকে বলছে, ইনভলিউশনটা কাকে বলছে সেইগুলো দেখবে, এই পিরিয়ডটা কতদিন থাকছে, লাস্ট করছে কতদিন, 6 উইকস পর্যন্ত। তারপরে তোমার এই যে লকিয়াটা, লকিয়াটা কাকে বলছে, লকিয়া 3টে কালার। ঠিক আছে, আর তারপরে কতটা হচ্ছে অ্যাভারেজ ব্লিডিং হয়ে থাকে, তা কতদিন লাস্ট করছে ব্লিডিংটা নর্মাল। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ওই যে 13.5 সেন্টিমিটার ফান্ডাল হাইটটা হয়, প্রথম 24 ঘন্টা চেঞ্জ হয় না, তারপরে এটা কত করে বাড়ে, 1.25 করে বাড়ে, এই জিনিসগুলো একে একটু দেখে রাখবে। আর তারপরে এই যে তোমার এই হরমোনের হচ্ছে যে চেঞ্জটা, যেমন হচ্ছে কোনটা বাড়লে কোনটা কমে, এগুলো কিন্তু আসতে পারে। এই যে প্রোলাক্টিন বাড়ছে বলে এফএসএইচ এলএইচ এগুলো কিন্তু সাপ্রেস করে রাখছে, সেই জন্য কিন্তু তোমার ইয়ে হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না। এই আইডিয়াগুলো রাখতে হবে, এইগুলো যদি ঘুরিয়ে কোনো কোশ্চেন আসে গেস করে লিখতে পারবে। হ্যাঁ, লকিয়া খুব ইম্পর্টেন্ট, লকিয়া থেকে কোশ্চেন আসে। তারপরে কালার দিয়ে নামগুলো কি, সেগুলো কি কালারের হয়। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। আগের পড়া থেকে শর্ট কোশ্চেন ধরবো। ঠিক আছে, দাঁড়া। হ্যাঁ সেটাই, এক্সাম তো নেবো। দাঁড়াও ধরছি।
দাঁড়াও, আমার শর্ট কোশ্চেনের বইটা দেখতে পাচ্ছি না, টাইম দাও। হ্যাঁ বলো। ফল ইন হিমাটোক্রিট ভ্যালু অবজার্ভ ডিউরিং প্রেগনেন্সি বিকজ, হিমাটোক্রিট ভ্যালুটা যে প্রেগনেন্সিতে কমে যাচ্ছে সেটা কেন হয়? অপশন এ বলছে হিমোডাইলিউশন, অপশন বি হিমো কনসেন্ট্রেশন, অপশন সি ব্লাড লস, অপশন ডি ডিউ টু প্রোজেস্টেরন হরমোন। হ্যাঁ, হিমোডাইলিউশনের জন্য হচ্ছে। আচ্ছা বলো, হোয়াট ইজ দ্য টোটাল ওয়েট গেইন অকার্স ডিউরিং দ্য কোর্স অফ সিঙ্গেল ফিটাস প্রেগনেন্সি? সিঙ্গেল ফিটাস থাকলে একটা মায়ের কত ওয়েট গেইন হয় টোটাল? অপশন এ 5 to 7 কেজি, অপশন বি 7 to 9 কেজি, অপশন সি 10 to 12 কেজি, অপশন ডি 12 to 14 কেজি। হ্যাঁ, 10 to 12 কেজি। আচ্ছা বলো, axillary tail Montgomery tubercles are occur during the time of pregnancy because of the changes in Montgomery যে tubercles দেখা যায় প্রেগনেন্সিতে, সেটা কিসের চেঞ্জেস? অপশন এ হচ্ছে স্কিন চেঞ্জেস, অপশন বি ব্রেস্টের চেঞ্জেস, অপশন সি ব্লাড ভলিউম, অপশন ডি ইউটেরাস। হ্যাঁ, ব্রেস্টের। আচ্ছা, আম্বিলিকাল কর্ড কন্টেন, অম্বিলিকাল কর্ডের মধ্যে কটা ভেন আর কটা আর্টারি থাকে? অপশন এ বলছে 2 আর্টারি প্লাস 2 ভেন, অপশন বি 2 আর্টারি প্লাস 1 ভেন, অপশন সি 2 ভেন প্লাস 1 আর্টারি, অপশন ডি 1 আর্টারি প্লাস 1 ভেন। হ্যাঁ, অপশন বি। 2 আর্টারি প্লাস 1 ভেন। ফিটাল সার্কুলেশন ডিঅক্সিজেনেটেড ব্লাড ইজ প্রেজেন্ট। ঠিক আছে, বলছে যে ইন ফিটাল সার্কুলেশন ডিঅক্সিজেনেটেড ব্লাড ইজ প্রেজেন্ট, ফিটাল সার্কুলেশনে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা প্রেজেন্ট থাকে কোথায়? এ না, অপশন এ বলছে আম্বিলিকাল আর্টারি, অপশন বি আম্বিলিকাল ভেন, অপশন সি পালমোনারি আর্টারি, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। হ্যাঁ, অপশন এ ইজ দ্য কারেক্ট, আম্বিলিকাল আর্টারি। আচ্ছা বলো, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন স্টিমুলেটস দ্য রিলিজ অফ, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন কোন হরমোনটাকে স্টিমুলেট করছে? এ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, বি লিউটিনাইজিং হরমোন, সি গ্রোথ হরমোন, ডি বোথ এ এন্ড বি। না, এটা হচ্ছে তোমার গোনাডোট্রপিক রিলিজিং হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোনকেও রিলিজ করছে, লিউটিনাইজিং হরমোন, এই দুটোকেই হচ্ছে যে তোমার রিলিজ করে। ঠিক আছে, স্টিমুলেট করছে, রিলিজ করতে এফএসএইচ এরএইচ এগুলো সব গোনাডোট্রপিক রিলিজিং হরমোনই স্টিমুলেট করে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, বোথ এ এন্ড বি, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন এই দুটোকেই স্টিমুলেট করছে রিলিজ হতে। আচ্ছা এবার বলো, হোয়াট ইজ দ্য প্রপোর্শনেট ওয়েট অফ দ্য প্লাসেন্টা টু দ্য বেবি অ্যাট টার্ম? ঠিক আছে, কত প্রপোর্শনে থাকছে প্লাসেন্টার বেবির ওয়েটটা? অপশন এ বলছে 1:2, অপশন বি 1:4, অপশন সি 6 আর অপশন ডি 1:8। হ্যাঁ, 1:6। আচ্ছা ঠিক আছে, আমি এবার না আমি ডিসকন্টিনিউ করছি। হ্যাঁ, আমার আর নিতে পারবো না, পরে আবার কালকে ডিসকাস করবো, ঠিক আছে? হুম।
এন্ড করছি হ্যাঁ ক্লাসটা।